সুর, যে শার্টটা আনতো। রওশন গলা খাকারি দিয়ে হাসে। সিনান লক্ষ্য করে চোখ রাঙ্গানি দেয়। রওশন তাকে পাত্তাই দিল না। সুরেলা বেরিয়ে আসে ঘর থেকে। কালো বোরকা হিজাবে রেডি হয়ে বেরিয়েছে। হাতে একটা কাঠের স্কেল আর জ্যামিতি বক্স। অপর হাতে ভাইয়ের শার্টের দিকে বাড়িয়ে দিল। সিনান শার্টটা গায়ে জড়িয়ে বলে, রেডি হয়েছিস যে, খাবি না? মা, ভাত কত দূর? ভাত জলদি বসাইতে পারোস নাই? শান্তি বেগম করে খুন্তি চালিয়ে বলে, হইছে, সুরজা, থাল আন। দেরি হইছে, খাওয়ার সময় নাই, আমি গেলাম। বলে সুরেলা পা পাড়ে। সিনান বোনের থমথমে মুখ দেখে আর কিছু বলে না। বিকেলের কথায় নিশ্চয়ই কষ্ট পেয়েছে। এইটুকু কষ্টে কি বা আসে যায়। রওশন পিছু ডাকে সুরেলাকে। বাব্বা সুরেলা, আমাদের চোখে পড়ছে না নাকি? তোমাদের বাড়ি এসেছি বলে ইগনোর করছো? রওশন ভাই, সাগর ভাই, ফাহাদ ভাই, সৌরভ দা, এখন সময় নাই এক ফোঁটাও। কিছু মনে করো না, দোয়া করো ইংরেজি পরীক্ষা আজকে। বলে সুরেলা বেরিয়ে যায়। রওশন নড়ে চড়ে বসল। দেখেও যেন দেখা পেল না তার। এই বেদনা কারে বোঝানো যায়। সিনান বড় পায়ে ঘরে ঢুকে টিনের বাক্স খুলে কাপড়ের ভাঁজ থেকে 20 টাকার চকচকে নোট বের করে নিয়ে আসে। প্রায় দৌড়ে বোনের গমন পথে ছোটে। শুভ্র ফতোয়ায় এক যুবক জারুল গাছের সাথে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে। তার মোহিত দৃষ্টি সম্মুখে কিশোরীতে আটকে রাখা হয়েছে জোর জবরদস্তি। সে চাইলেও নজর সরাতে পারবে না। এক স্নিগ্ধতার ভোরে বিভোর এক টুকরো শুভ্র মেঘ অম্বরে মিষ্টি রোদ্দুরের হাতছানি দিচ্ছে শ্যামবরণে। কাজলে আঁকা ওই মনোমুগ্ধকর চোখে সেই দ্রুতি প্রণয়ের তুফান ছড়িয়ে দিচ্ছে। বীজের অষ্টফুট ভুবন মোহিনী মায়ের ইন্দ্রজালে স্বপ্ন বুনে যায়। দুই ভ্রুদয়ের ঠিক মাঝখানে ছোট্ট কালো তিলটা শ্যামবরণ মুখটাকে সৌন্দর্যের নীলাভূমিতে পতিত করে। কবজিতে খেলে বেড়ানো শুভ্র রেশমি চুড়ি, শ্যামল হ্যাংলা পাতলা দেহখানা শুভ্র কামিজে ঢাকা, পিঠ ছড়ানো কালো মিচমিচে চুলে নেশাতুর ঘ্রাণে। মৃত্যু নিশ্চিত। দুহাত মিলে কিশোরী ঘুরছে আপন গতিতে, হাসছে মিটিমিটি। যুবক গম্ভীর মুখে হাসিরা লুকোচুরি খেলে যায়। কিশোরীর হৃদয় বারবার সেই হাসি বিঁধে যায়। ত্রিকোণ মোচাকার যন্ত্রে ধকধক শব্দ বেড়ে যায়। হাসি মুখে ছুটে আসে কিশোরী। যুবকটি হাত বাড়িয়ে দেয়। দুজনের হাতের স্পর্শে যেন প্রকৃতি গেয়ে উঠল। দুপাক ঘুরে এসে কিশোরী শুভ্র প্রদর্শন মানবের বুকে দুহাত রেখে তাকিয়ে রয় পলকহীন। মানবটি হারিয়ে যায় সেই সাধনে। আচানক হাত ছড়িয়ে চোখ খুলে তাকালো নওরিজ মাহবুব খান। অদর্পণে পরিস্ফুটিত হয় এক মিহি হাসির দানা। পালঙ্কে চিত হয়ে শুয়ে সেই মানব দুহাত ছড়িয়ে মিহি সুরে বলে, সুরেলা, আমি রিচ, যতটা যাতনায় পুড়ছি ঠিক ততটুকুই ফিরিয়ে দিব। না, কিঞ্চিত বেশি পুরাবো ডার্লিং। বিছানা চালো নওরিজ মাহবুব। আলমারি হাত দিয়ে খুঁজে খুঁজে শুভ্র শার্টখানা গায়ে জড়িয়ে নেয়। টেবিলের সম্মুখে চেয়ার টেনে বসে। কলমদানি হতে একখানা কালো বলপেন কাগজ খুঁজে একখানা শুভ্র কাগজে গোটা হাতে লিখে যায়, জনাবা সুরেলা, সালাম নিও। কেমন আছো? নিশ্চয়ই রেগে আছো আমার উপরে। আমার মজার ছলে বলা শব্দ দুটোই দুঃখ পাও জানলে শব্দ ভাণ্ডার হতে সেই শব্দ দুটোকে বিলীন করে দিতাম। রোদ্দুরে ছায়া হয়ে পাশে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করলে তোমাকে পাবো না গো বলো? নাকি জারুল গাছের নিচে দোকান ধরে উঠবস করতে হবে? যাও, তোমার জন্য না হয় 2 হাঁটু জমিনে ফেলে 2 হাত মেলে বুক চিরিয়ে ভালোবাসা জ্ঞাপন করে পুষ্প অর্পণ করলাম। পরিশেষে বিনীত প্রার্থনা, বিশাল অপরাধটুকুর করিও মার্জনা। ইতি এক নিরহংকারী প্রেমিক। কাগজখানা অতি যত্ন সহকারে ভাঁজ করে রুষ্ট শুকনো অধর ছুঁয়ে দেয়। সাদা খামে ভরে বেলকনিতে যায়। হাত বাড়িয়ে বাড়ির আঙ্গিনায় লাগানো শুভ্র গোলাপ ছিঁড়ে নেয়। নাক টেনে সুবাস নিয়ে শ্বাস ফেলে। খামে ভরে রেখে
দেয় বুক পকেটে। এলোমেলো কৃষ্ণকালো চুলে এক হাত ডুবিয়ে আয়নায় নিজেকে দেখে নেয়। কল্পনার আয়নায় প্রতিবিম্বের পাশে আরেকটা প্রতিবিম্ব ফুটিয়ে তোলার চেষ্টা করো ব্যর্থ হৃদয়ে বেরিয়ে আসে ঘর থেকে। রেবেকা বানু দুই নাতি নাতনির সাথে বসে টিভিতে সিসিমপুর দেখছেন। ইকরা হেসে বলে, নানু, ইকরা আর ইকরি আমাদের দুজনের নামে কত মিল, তাই না? রেবেকা বানু সায় জানায়। ইয়ামিন নানুর আরেক হাত ধরে বলে, তোমাকে আজ থেকে হালুম বলে ডাকবো, তাহলে হলো না মেয়ে? ইয়ামিন খুশি হয়ে যায়। নোমান মাহবুব খবরের কাগজ হাতে মুচকি হাসলেন। চশমাটা খুলে পকেটে রাখেন। খবরের পাতা ভাঁজ করতে করতে বলেন, হালুম, তোমার বড় মামাকে ডেকে আনো, বলবে আমি ডাকছি, এক্ষুনি আসতে। ইয়ামিন তবুও ঠাই বসে থাকে টিভির সম্মুখে। ভাবভঙ্গিতে স্পষ্ট যাবে না। রেবেকা বানু জানে সে ডেকে আনছেন। তবে এরই মাঝে বসা ঘরে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে করতে নওরিজ জবাব দেয়, কাউকে ডাকতে যেতে হবে না, আমি এসেছি। আব্বা কিছু বলবেন? নোমান মাহবুব উঠে দাঁড়ালো। ছেলের পিঠ চাপড়ে দিয়ে বেরিয়ে আসে। নওরিজ বাবার পাশে হেঁটে পকেটে হাত গুটায়। নোমান মাহবুব বলেন, গ্রামের দুটো ছেলে মেয়ে হাতে নাতে ধরেছে গ্রামবাসী। মেয়েটাকে দুটো তিনটে চর থাপ্পড় দিলেও ছেলেটাকে আদমরা করেছে, সেটা নিয়েই সালিশ বসেছে। এসব ছোট্টখাটো বিষয় আমি যাই না, তবে ছেলেটার বাবা এসে পায়ে পড়ে কেঁদে দিল কিছুক্ষণ আগেই। গরিব বাবার ছেলে, মেয়েটা মন্টুর কেমন যেন আত্মীয় হয়। মন্টুকে তো চেনেন, চ্যাংরা মুরব্বিগিরি ভালোই করে, সবাই মান্য করে। তাই ছেলেটাকে তো এমনিতেই ছেড়ে দিবে না। আমি এসব নিয়ে মাথা ঘামাতাম না, তবে ছেলেটার বাবা এমনভাবে পা জড়িয়ে মরা কান্না জুড়ে দিল, আমার মনটা নরম হলো। আমি যেতে পারবো না, তবে আপনি কষ্ট করে একটু সামনে নেবেন। আজ 10টার দিকে বসবে বিচার সভা। নওরিজ মাহবুব টুকটাক তথ্য সংগ্রহ করে বাবাকে আশ্বাস দেয় সে সামলে নেবে সবটাই। দুজনে হাঁটতে হাঁটতে পুকুর ঘাটে চলে আসেন। 3-4 জন জেলে এসেছে, পুকুরে চুন প্রয়োগ করছে। সে জেলের সাথে কথা বলে গোয়ালঘরে যায়। 18টা গরু তোলা হয়েছে খামারে, 5টা ষাঁড়, বাকিগুলো বকন গরু, তন্মধ্যে শুধু একটা গাই। এখানে আনার পরের দিনই বাছুর দিয়েছে। বিশালধী অস্ট্রেলিয়ান গাই হতে বেশ রুষ্টপুষ্ট বাছুর। তাকে খামারে আটকে রাখা দায়। গলা ফাঁকিয়ে ডেকে যাবে ভঙ্গুর স্বরে, ছেড়ে দিলে পুরো আঙ্গিনায় নেচে কুদে বেড়াবে। সাথে গলায় ঝুলন্ত ঘণ্টিটা টুংটাং বেজে চলে অনবরত। ইকরা ইয়ামিন তো খুশিতে তার পিছু ছোটে। তাদের দিকে তেড়ে এলে ভয়ে জানহারা। নরিজ খেয়াল করে গায়ে গরুটার কাছে বাছুর ছোটাছুটি করছে, মায়ের গা বেয়ে উঠছে। সে খামারের দরজা খুলে দিতে বাছুর ছানা যেন মুক্ত স্বাধীন বিহঙ্গে নেই উড়াল দিল, এক ছুটে চলে গেল বাগানের দিকে। গোয়ালি হেসে বলে, বাছুরটা একদম স্থির থাকে না, সারা পাইলে আর মায়ের কাছে গেছবো না, যখন পেটে তাও লাগবো আইব, তার আগে না। চাচা, বাছুর না ডেকে ওকে একটা সুন্দর নাম দিতে পারেন। নরিজের কথাই লোকটা প্রসন্ন হেসে গলায় গামছা মাথায় বেঁধে বলে, নাম তো একটা ভাবছি বাজান, বাহাদুর নামটা ভালো না? নরিজ ছোট্ট করে সম্মতি জানালো। বাকি গরুর দিকে তাকিয়ে দেখে গা গতরে গোবরে মেখে আছে। সে কপালে ভাঁজ ফেলে বলে, ওদের গায়ে তো গোবর লেগে আছে, মাছি ভোভো করছে, মশার উপদ্রব বেশি। মোটর সেট করে সব কটাকে গোসল করিয়ে দিন চাচা, আর দিনে 3 বার রাতে 2 বার গোবর পরিষ্কার করে যাবেন, তাহলে আর গা নোংরা হবে না। রহমত আলী আমতা আমতা করে। গরু যেদিন আনা হলো সেদিনই সাবান পানিতে গোসল করে খামারে তোলা হয়। খুব বেশি দিন হয়নি, আবার গোসল। সব কটার ঠান্ডায় না ধরে।
সে কিছু বলবে তার আগে রওশন এগিয়ে এসে বলে, এক কাজ করতে পারো রিস ভাই, তুমি যেমন দুবেলা গোসল করো গরুদেরকেও করিও, তাও নিজ হাতে। রহমত চাচা, তুমি সাহায্য করবা না কিন্তু। আর একটা ভালো বুদ্ধি দেই, গরুর পাছায় টোপা বেঁধে রাখ, যেন নাদার সাথে সাথে টোপার ভেতর ল্যান্ড করে। মুতুর গন্ধ দূর করতে কি করা যায় বড় আব্বা? নোমান মাহবুব হেসে ভাতিজার কান টেনে চলে যায়। যাওয়ার আগে ছেলেকে আবার স্মরণ করিয়ে দেন দরবার সবাই যেন উপস্থিত হয়। রওশন কফির মগে ঠোঁট ডুবিয়ে মিটিমিটি হেসে ভাইয়ের দিকে তাকায়। কফির মগ বাড়িয়ে বলে, অমন করে তাকিয়ে আছো কেন? খাবে কফি? নাও ধরো। আমি শুধু 5 বার চুমুক বসিয়েছি, তবে হলপ করে বলতে পারি এই কফি এটো নয়। নরিস নাই কফির মগ। রওশন বিস্ময় করে চাহনি নিক্ষেপ করে তাকিয়ে আছে। রিজ ভাই তার এটো খাবার এটা হজম হচ্ছে না। নরিজ কফির মগ উবু করে গরুর খালির চারিতে ঢেলে দেয়। আরিল গরু চেটে চেটে খেতে লাগে। নরিজ ভাই, তোমার গরুগুলোকে সকাল বিকাল গরম কফি দিতে পারো, ক্যালোরি পাবে। তোমার বুক পকেটে সাদা কিসের খাম ওটা? সাদা শার্টের পকেটে খামের বাড়ন্ত অংশ দেখে শুধালো। নরিজ কিছু বলবে তার আগেই রওশন কেড়ে নেয় খামখানা। হেসে খামের ভেতর হতে ফুলটা বের করে বলে, বাহ, খামে সাদা গোলাপ, তার মানে নিশ্চয় এটা লাভ লেটার। তবে নিরামিষ খুঁতখুঁতে রিজ ভাই আমার লাল গোলাপ দিতে হয় প্রেয়সীকে। এই তোমার গার্লফ্রেন্ড আছে নাকি? কখনো জানাওনি তো। নরিজের গম্ভীর মুখে হাসি পরিস্ফুটিত হয়। ভাইয়ের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে বলে, গার্লফ্রেন্ড নেই তো, একটা না হওয়া বউ আছে, শীঘ্রই বউ বানিয়ে ঘরে তুলব। রওশন ছোট ছোট চোখে চায় তার নিরামিষ খুঁতখুঁতে ভাইটাও। হৃদবাড়ির দেওয়ালে ছবি এঁকে যায় গোপনে। সে গলা খাকারি দিয়ে খাম হতে ভাঁজকিত অর্ধেক কাগজ বের করে ভাইয়ের দিকে তাকায়। এক ভুরু নাচি শুধালো, ছোট ভাইয়ের পড়ার উপযোগী হবে তো? অতি প্রাইভেট কিছু? নরিজ মৃদু হাসে। রওশনের হাত থেকে শুভ্র ফুলটা হাতে নেয়। সে জানে সে পড়তে বলে রওশন পড়বে না, এতটা ভদ্রলোক ছেলেটা। রওশন কাগজটা পুনরায় খামে ভরে ভাইয়ের হাতে ধরিয়ে দেয়। কি না কি লিখেছ? পরে আমি লজ্জায় পড়তে চাই না বাপু, তবে অনুরোধ করব জলদি ভাবিকে ঘরে তুলে আনো। আমার বিয়ের বয়সটা পেরিয়ে যাচ্ছে, সাথে তার বাপে নিত্য নতুন ছেলে ধরে আনে যে। নরিজের কপালে ভাঁজ পড়ে। কিছু বলবে আগমন ঘটে জাফর নামক এক যুবকের। নরিজের সাঙ্গপাঙ্গদের মধ্যে শিক্ষিত আর একজন গুণী, একজন তেজস্বী স্বভাবের ছেলেটা এসেই যান্ত্রিক মানবের মতো সালাম প্রদর্শন করে ভনিতা ছাড়াই বলে, রিজভাই ওই গাঁজাখোরের নাম রাম, আবার অনেকেই বলে আফাস। নিজেকে হিন্দু বলে দাবি করে, আবার বিয়েদারে গরুর মাংস খায়, বাড়ি বাড়ি কালেমা পাঠ করে ভিক্ষা করে মুসলিম হিসেবে, আবার মন্দিরেও প্রসাদ খায়। লোকের কাছে শুনছি রাম নেশায় ডুবে থাকে সব সময়। বউ সংসার ছিল, একটা ফুটফুটে মেয়েও ছিল নাকি। পরে নেশায় এমন বোধ হয়ে সুবুদ্ধি হারিয়ে পাগলের খাতায় অর্জন করে বউ সংসার সবই জলে ভাসিয়ে দিয়েছে। পাশের গ্রামে পুরনো দাস বাড়িতে যাতায়াত করে। দামিনীর সাথে নাকি কালেকশন আছে। দামিনীকে আর রামকে আমিও চিনি, দাদাজানের মৃত্যুবার্ষিকীতে এসেছিল তো। পুরো 4 প্লেট ভাত খেয়েছিল, মাংস তো ছিলই, খাচ্ছিল আর বলেছিল 3 দিন হলো নেশা পানি ছাড়া কিছুই খায়নি। আর রিজ ভাই, তুমি রামের খোঁজ নিয়ে কি করবে? রওশন একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করতে থাকে। নরিজ মাহমুদ বিরক্ত হয়ে বলল, আছে দরকার, তোর মাথা ঘামানোর দরকার নেই রওশন। কফি আন গিয়ে আমার জন্য, এখানেই দাঁড়িয়ে আছি। তুই না আসলে রূপসাকে দিয়ে পাঠিয়ে দিস। আর হ্যাঁ, কফির মগ যেন ঢাকা থাকে। রওশন অমান্য করে না তার কথা, চলে যায় খালি মগ হাতে। যেতে যেতে শুনতে পাই নরিজ মাহবুব বলছে, দামিনী নামটা চেনা জানা মনে হচ্ছে। কে সে? তোর ডিটেলস, তার ডিটেলস জানো? আর রামের সাথে মন্টুর কিসের সম্পর্ক? দামিনীর সাথে মন্টুর কোনো প্রকার কানেকশন?
আর কানে ভেসে আসে না। রওশন শোনার চেষ্টা করে, ওসবে তার মাথা ব্যথা নেই। সে নিমঝঞ্ঝাট মানুষ, প্যাচকোস মাথায় খেলে না খুব একটা। সে সোজা বাড়িতে ঢুকেই রশির ঘরে যায়। ভাগ্যক্রমে রূপসা সেখানে পিড়িতে বসে আছে, গালে ভাত নিয়ে। মা খাইয়ে দিচ্ছে আদরে মেয়েকে। এই রূপ, রিজ ভাই কফি দিয়ে আসতে বলো, খামারের দিকটায় দাঁড়িয়ে। মায়ের হুকুমে রূপসার চোখে মুখে বিরক্তি। গালে ভাত চিবিয়ে বিনুনি নাড়াচাড়া করতে করতে বলে, পারবো না আমি। মহারাজার হাজারটা নক্কর চক্কর, কফি নিয়ে গেলে একটুও খাবে না, বলবে আমি নিশ্চয়ই চুপি চুপি ওই মগে কফি খেয়েছি। সামিনা বেগম হাসেন উনুনে কাঠখড়ি ঠেলে। রেবেকা বানু হেসে বলেন, ছোটবেলায় একবার খেয়েছিলি তো, ভরা এক কাপ মগের কফি পাঠিয়েছিলাম, ঢকঢকে খেয়ে তলানিতে অল্প একটুখানি নিয়ে রিস্কে দিয়েছিলি, তাই তো ছেলে আমার এখনো সন্দেহ করে। রূপসা গাল ভর্তি ভাত নিয়ে গলা ফুলিয়ে নেয়। রসন হেসে বনের মাথায় গাঁটটা মেরে চলে যায়। রেবেকা বানু ছেলের জন্য কফি বানিয়ে ঢাকনা ঢেকে নেয়, সাথে স্বামীর জন্য কাপে চা ঢেলে নেন। রসোই ঘর থেকে বেরিয়ে অন্দরমহলের উঠোনের দিকে যায় নোমান মাহমুদ। সে তাই একসা বসে আছে চিন্তিত বদনে। তিনি চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বলেন, কি হয়েছে গো? চিন্তিত লাগছে আপনাকে গু। নোমান মাহবুব স্ত্রী পানে চেয়ে চায়ের কাপ হাতে নেন। কাঠের চেয়ারের হাতলে উপর কাপ রেখে বলেন, বসো বেরেকা, একটা কথা বলি, মন দিয়ে শোনো। রেবেকা বানুকে একটু পেরেশান দেখায়। আটপৌরে শাড়ির আঁচলে বাঁধা চাবির গোছা কাঁধ গলিয়ে পিঠে ঠেলে পাশের চেয়ারে বসে। নোমান মাহবুব কতিপয় সময় চুপ থেকে শান্ত গলায় শুধায়, রিজের সাথে রূপসার ব্যাপারে তুমি সত্যি ভেবেছ? হ্যাঁ, রিজের সাথে রূপসাকে মানাবে বড্ড। হঠাৎ এ প্রশ্ন? রমজান ভাই আবার দোনামোনা করছে নাকি? সামিনার হাবভাব দেখে বোঝা যায় খুশি না। তবে রমজান ভাই তো পারে না, এখনই মেয়েকে তুলে দেয়। বউয়ের কান পড়ায় আবার মন পাল্টালো নাকি? তাচ্ছিলের সাথে বলে রেবেকা বানু। নোমান মাহবুব ঢের বিরক্ত হয় বইয়ের বাড়াবাড়ি ভাবনায়। এক বললে 19-20 বোঝা মহিলাদের একমাত্র গুণ। রমজান কিছুই বলেনি। তোমার আদরের ছেলে মতিভ্রম ঘটেছে। রূপসা বেশ ছোট, পরিপক্ক হতে সময় আছে। তোমার ছেলের বয়স 28 পেরুলো বলে। কেমনে কি ভাই? আমি রমজানের সাথে কথা বলে ঘটককে ঠিক করছি। রেবেকা বানুর মুখটা সুবিধার না। রাজপুত্রের মতো ছেলে তার, চেহারাই গুণে গানে সেরা। সেরার জন্য সেরাই আনতে হবে, তাই না? তিনি অত্যন্ত অসন্তোষ প্রকাশ করে বলে, ঘটক আনবে না। রূপসাকে আমার ভারী পছন্দ, অতি ভদ্র নরম স্বভাবের, কখনো উঁচু গলায় কথা বলবে না। আমাদের হাতের নিচেই তো বড় হলো। রাগী ছেলেটার বাধ্য থাকবে সর্বদাই। দেখতে মাশাআল্লাহ, ওর মতো সাত গায়ে গঞ্জে খুঁজেও পাবে না। ভেবেছিলাম রূপসাটা এসএসসি দিলে 4 হাত 1 করে দিব, তবে মনে হচ্ছে দেরি করা ঠিক হবে না, কাবিন করিয়ে রাখলে ভালো হবে। আপনি রমজান ভাই? না থাক, আমি কথা বলে নেব। নোমান মাহবুব প্রতি উত্তর না করে বিরক্ত মুখে উঠে যায়। রেবেকা বানু পিছু ডাকলেও শোনে না। রেবেকা বানু চিন্তার সাগরে ডুবে ছেলের জন্য কফির মগ নিয়ে উঠে যান। ধোয়ায় উড়ানো চায়ের কাপ পড়ে রয় অতি অবহেলায়। বাচ্চারের আড়ালে রংচটা পুরনো আমলের রাজকীয় ভবন। শ্যাওলার আস্তরণে ইট পাথর দেখা ভার। দেওয়াল বেয়ে লতাপাতা আর পেতে চেয়ে আছে। বোঝা যাচ্ছে যত্নহীন বাড়িটা ধ্বংসের পথে। তবে এই ধারণা মরীচিকার জালের ধারার মতো বিলীন করে দিবে ভেতরের সাজসজ্জা আভিজাত্যের আস্তরণে। বিশাল ঝাড়বাতি ঝুলছে মাথার উপরে। রাজার আমলের ফার্নিচারে সজ্জিত ঘর। সাদা পাতলা তোষক বিছানো দুই পাশে। সবুজ রাঙ্গা কোলবালিশ ও ছোট ছোট বালিশও দেখা যায়। বড় রাজকীয় চেয়ারে এক পা তুলে বসে সৌদামিনী দাস। কৃত্রিম পন্থায় রাঙ্গানো টকটকে অধরকোণে বাঁকা হাসি। লাল আস্তরণে ঢাকা কপল। গাঢ় রেখায় বক্ররেখা চোখ ছুঁয়ে আছে।
কপালে লাল রাঙ্গা পূর্ণ চন্দিমা চেয়ে, লম্বা বিনুনি কাজ ছেড়ে মেঝে ছুঁই ছুঁই, রিনি চিনি চুরি হাতে একটা আঙ্গুর মুখে মুখ কুচকে নেয়, টকে মিষ্টি হেসে বলে, মাসিমা কি আঙ্গুর আনলে? টকে মুখেই দেয়া যাচ্ছে না। দামিনীর মিষ্টি মুখটা টকে গেল। কাজটা ঠিক করনি। মধ্যবয়সী মহিলা বিরক্ত মুখে তাকায়, একটা আঙ্গুর মুখে তুলে পরখ করে দেখে, কই টক মিষ্টি তো লাগছে। নাকের পাটা ফুলিয়ে বলে, দামিনী মিষ্টি তো, বাদ দাও আউল ফাউল বাতচিত। আমার কথা শোনো ধ্যান দিয়ে। বৈশাখী মেলা হবে শরীজপুর হাটে। শুক্কুর আলী পয়গাম নিয়ে এসেছে, তোমার সাথে কথা বলতে চায়। গতবার তোমার জন্যই ওনার যাত্রাপালা একদম হাউসফুল হয়ে গেছে। লোভের পুঁজি বেটা 2 লুঙ্গি দিয়েও পুটলি বেঁধে নিতে পারে নাই। এবারও এসেছে লোভনীয় প্রস্তাব নিয়ে, তবে বেটা ন্যাকা। তার নাকে কান্নায় দানশীল তুমি কিন্তু গলে যাবে না। চাহিদা আকাশচুম্বী হওয়া চাই, বেটা দিতে বাধ্য। দামিনী উঠে দাঁড়ালো, বিনুনি পেছনে ঠেলে দিলে তা কোমর ছেড়ে হাঁটু ছুঁই ছুঁই, গোটা কয়েক কিশলয় কপল ছুঁয়ে আছে। এক হাতে কানের পিঠে গুজে বলে, তাকে বলে দাও দামিনী এখন বিজি আছে, পরে দেখা করতে। কিন্তু দামি এক কথা বারবার দৌড়ানো আমার পছন্দ না মাসি। তুমিও এখন আসতে পারো। তোমার সুশ্রী চেহারা দেখলেই গা জ্বালা করে আমার। ক্ষুদ্ধ হলো অস্তের নেয় সেই পান। মধ্যবয়সী মহিলা মাথা নত করে পিলপিল পায়ে প্রস্থান নেয় ভীতু মুখে। দামিনী লক্ষ্য করে বাঁকা হাসে, গুনগুনিয়ে সুর তোলে, এক কালো যমুনার জল সর্বলোকে খায়, আরেক কালো আমি দামু সকল পুরুষ চায়। বিচার সভা বসেছে ঈদগাহ মাঠে। সকল মুরব্বী আর ক্ষমতা বলে তৈরি মুরব্বীরা কাঠের চেয়ার দখলে নিয়েছে। দরবার ঘিরে রেখেছে গ্রামবাসী। ছেলে মেয়ে জনিত কেলেঙ্কারি কাণ্ড কীর্তিতে সকলের মনে কৌতূহল অসীম। বিচার সভা থেকে টুকটাক জেনে মশলাপাতি মিশিয়ে আগামী 1 মাস রসিয়ে গাল গপ্প হবে প্রতিটি বৈঠকে, মহিলাদের ঢেকি খানায়। বিচার সভায় পুরুষের উপস্থিতি বেশি, মহিলা বলতে ওই শেফালি। সে অবশ্য 10টা পুরুষের চেয়ে কম নয়। বাকি গ্রামে কিছু মহিলা আর ঘটনায় জড়িত মেয়েটাও আছে, তবে তারা আড়ালে। ঈদগাহ মাঠে সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের পেছনের দিকটায় পা তুলে গম্ভীর মুখে বসে নওরিজ মাহবুব। চোখে মুখে অগাধ বিরক্তি। বিচার সভায় ভারবুদ্ধিপ্রাপ্ত মুরব্বী গণ্যমান্য ব্যক্তিবর্গের অভাব নেই, কিন্তু সবাই চুপচাপ বসে ঝিমুচ্ছে। চাপা গুঞ্জনের সমুদ্রে মন্টু মিয়া কথা বলে যাচ্ছে অনবরত, আর কাউকে কথা বলার সুযোগ দিচ্ছে না, বিশেষ করে ছেলেপক্ষের মুরব্বীদেরকে। নিজের সুমিষ্ট গোছানো কথায় সবাইকে কেমন নিজের অদৃশ্য জালে আটকে নিয়েছে। লোকটার উপস্থিত বুদ্ধি আর চাটুকারিতায় প্রশংসা করতে হয়। নওরিজ মাহবুব আর চুপ করে থাকে না। মন্টু মিয়া ক্ষণিকের জন্য সিও বয়ান থামাতেই নওরিজ মাহবুব হেসে প্রশ্ন ছুঁড়ে মারে মন্টুর উদ্দেশ্যে, চাচা আপনি অনুমতি দিলে আমরাও কিছু বলতাম আর কি। এখানে আরও অভিজ্ঞ গুণী লোকেরা উপস্থিত, আপনি তাদের সাথে পরামর্শ করলে ব্যাপারটা সুবিধার হয়। আপনি কি আমার কথায় কিছু মনে করলেন? ভদ্রলোকের চোখে মুখে বিরক্তি খুঁজে পাওয়া গেল না। চাটুকার হেসে সায় জানিয়ে বলে, না মনে করব কেন রিজ বাবা, অবশ্যই সবার সাথে পরামর্শ করা হবে। আমি তো কেবল আমার মতামত দিলাম, বাকিটা মই মুরব্বী আছেই, তারাই দেখে নেবে। আর আমার কথায় ভুল ত্রুটি পেলে আমাকে শুধরে দিবে, তাই না? নওরিজ গলা খাকারি দিয়ে খানিকটা হাসি ফুটিয়ে তোলে গম্ভীর মুখে। হয়তো অবস্থায় কালো মুখে দণ্ডায়মান ছেলেটা ও তার দুস্থ বাবাকে এক পলক দেখে নিয়ে বলে, আপনার কথাই ভুল নেই চাচা, আপনার প্রতিটি কথাই যথাযথ। ছেলে মেয়ে দুজনেরই দোষ আছে, আবেগের বশে ভুল করেছে। ভুল যতটা ছেলের ততটাই মেয়ের উপরেও বর্তায়। তবুও আমি ছেলের উপরেই দোষের পাল্লা বেশি দিব। আপনার কথা ঠিক মন্টু চাচা, মেয়েটার সম্মান নিয়ে খেলা হয়েছে, তাই ছেলেটার উপর জরিমানা করা হোক।
টাকা দিলেই মেয়েটার সম্মান ফিরে আসবে তো? টাকাতে সব হয়। ছেলেটা কেন দরিদ্র বাবার ছেলে হয়ে ভালো পরিবারের মেয়ের উপর ঝুঁকে পড়ল, এর পরিণতি আমি আপনারা সবাই জানি। মিলন অসম্ভব, প্রায় বিচ্ছেদই তাদের উপসংহার। তবুও বেহায়া মন যে মানে না। আমার জানা মতে ছেলেটার পরিবার মেয়েটার জন্য প্রস্তাব পাঠিয়েছিল। মেয়ের বাবা যা তা বলে অপমান করে ফিরিয়ে দিয়েছেন। ছেলেটা কিন্তু আর কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবুও মেয়েটা ছেলের বাড়িতে গিয়ে ওঠে। এখানে আপনারা কার দোষ দেখছেন? স্যার, আপনি বিবেচনা করুন। ছেলে মেয়ে উভয়েই একে অপরের জন্য পাগল প্রায়। একে অন্যকে ছাড়া কিছুই দেখছে না, না সমাজ না পরিবার। তারা নিজেদের নিয়ে এতটাই উদগ্রীব, আশপাশ তাদের কাছে আগাছা বই কিছু না। আপনি দুজনের সাথেই কথা বলে নিন, তারা কি চায় সেটাই মুখ্য। কেননা এখন একটা মীমাংসা দিলাম, পরবর্তীতে ছেলে মেয়ে আবারও চুনকালি মাখবে না তার গ্যারান্টি কে দিবে? বিচার সভায় উপস্থিত মানুষের মাস্টারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে নওরিজ থেমে যায়। বৃদ্ধা লোকটা কিছুক্ষণ আপন মনে ভেবে ছেলে ও মেয়ের মুখখানা এক করে। যদিও মন্টু মিয়া আরেক মুরব্বীকে ইশারায় বাদশাদার আর্জি করেছিলেন, নওরিজ লক্ষ্য করে পাশা পাল্টে নেয়। ছেলে মেয়ে দুজনকে দূরত্বে দাঁড় করিয়ে প্রশ্ন করা হয়। নতমুখী দুজনের মুখে এক জবাব। মেয়েটা বাবার গরম চাহনিতে দমে যাবে যাবে ভাব। মনসের মাস্টার উঠে এসে শিও ছাত্রীর মাথায় স্নেহের হাত রেখে আশ্বাস দেয়। মেয়েটা ঝরঝরি কেঁদে জানে সে ছেলেটাকে চায়। ব্যাস, মিয়া বিপি রাজি তো আর কি করার আছে। সেই বিচার সভায় মৌলভী সাহেবকে ডেকে বিয়ে পড়ানো হয়। ছেলের বাবা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় নওরিজের দিকে। নওরিজ চোখে হাসে। বিচার সভা ভেঙে যাবে যাবে ভাব। এমনই মুহূর্তে ভূতের মতো উদয় হয় সিনান সালেহ। নওরিজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এক ভুরু উচকে সন্ধিয়ার নজরে তাকায়। সিনান সালেহ পরনে পাতলা ফতুয়া ঠিক করে গলা খাকারি দেয়। মিনমিনিয়ে স্বরে বলে, রিজ ভাই, গ্রামের প্রায় 80% মানুষ এখানে উপস্থিত। আপনি যদি আমার শেষেস এবং লিবির কথাটা পারতেন, বড্ড কৃতজ্ঞ থাকতাম আপনার উপর। দয়া করে মানা করিও না রিজ ভাই, আপনার সব কামে আমার আগে পাইবেন, খোদার কসম। নওরিজ ছোট ছোট চোখে চাই। শালা সম্বন্ধী এমন মিউমিউ করছে, অথচ সেদিন গর্জে উঠছিল না। তোর বাপে তোর জব্বর একখানা নাম দিয়েছে, তার ছিঁড়া। আচ্ছা, এসবের বদলতে আমি কি পাবো? এই গরিবের থেকে কি আর নিবেন? ফ্রি করলে ভালো হতো, তবু যা চাইবেন তাই দিব সম্ভব হইলে। আমার বহুদিনের স্বপ্ন এটা ভাই। নওরিজ চোখে হাসে। সিনান সালেহের কাঁধ জড়িয়ে উপস্থিত সকলে মনোযোগ টেনে নেয় নিজের দিকে। সূচনা, বর্ণনা, সুবিধা আর উন্নতির দিক উল্লেখ করে উপসংহার টানে শব্দের জাদুতে। সিনান হাঁ করে সবটা দেখে। রিজ ভাইয়ের অনবদ্য ভাষা আর সাবলীল ভঙ্গিতে উপস্থাপনায় নিজেই অভিভূত হয়। সবচেয়ে আশ্চর্য হয় যখন মন্টু মিয়া খুশি হয়ে সর্বপ্রথম সিনানকে বাহবা দেয়। প্রথম দানের খাতায় ৩,৫০০ টাকা নগদ অর্থ দিয়ে সাহায্য করেন। সুরেলাদের বাড়ির সামনে জাহিদা চাচির বড় উঠোনে একটা কূপ আছে। বিশাল সেই কূপ। গাঁয়ের অধিকাংশ বাড়িতে আর্সেনিক যুক্ত টিউবওয়েল থাকার দরুন খাওয়া দাওয়ার পানি এখান থেকেই সংগ্রহ করা হয়। সুরেলা স্টিলে কলস কোমরে এক হাতে বেঁধে অপর হাতে জগ নিয়ে কূপের কাছে আসে। সাথে শাপলাও এসেছে। মোটা রশিতে জগটা বেঁধে নিচে ফেলে। রশি নাড়িয়ে জগ ডুবিয়ে পানি ভরে জগ ভরলে উপরে টেনে তুলে কলস ভর্তি করা শুরু করে। তার ধ্যান ধারণা সব কুয়োর ভেতরে নিবদ্ধ। হঠাৎ কারো ছোঁয়ায় চমকে ওঠে। পড়তে পড়তে বেঁচে যায় যেন। বুকে থুতু দিয়ে পিছু ফিরে। শাপলার বাচ্চা কুয়ায় সুবাই ধর্ম। থেমে যায় সুরেলা। এ যে শাপলা নয়, দুহাত পা ওলা পাক, যার মাঝে মাঝারি আকারে এক ডাল, সেটা দিয়ে খোঁচা মেরেছে পিঠে। আর শাপলা, সে তো দাঁত কেলেই হাসছে একটু দূরে দাঁড়িয়ে। সুরেলার রাগ তত্তর করে বেড়ে যায়। গরম চাহনি নিক্ষেপ করে বলে, ভাই এখানে কি করছেন? আর এভাবে ভয় দেখানোর মানে কি ভাই? যদি কুয়ায় পড়ে যেতাম? যেতি, একটু হাবুডুবু খেতিস, সাথে গোসলটাও হতো। কত দিন হলো গোসল করিস না।
নরিজ মাহবুবের গম্ভীর সুরে সুরেলা দুষ্টামির আভাস। বুঝতে বাকি থাকে না মহারাজ ভাব জমাতে এসেছে। সে দাঁত কেলিয়ে বলে,